হাই এভরিবডি, আই এম ডায়েটিশিয়ান দেবলীনা কর্মকার নিউট্রিশনিস্ট। আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চাইল্ড ওবেসিটি। বিকজ এই মুহূর্তে বাচ্চাদের ওভারওয়েট হওয়া বা ওবেস হওয়াটা কিন্তু খুব কমন একটা সমস্যা এবং সেটা নিয়ে বেশিরভাগ পেরেন্টই ভালো রকম চিন্তায় থাকেন। তো সেই কারণেই আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যে সেক্ষেত্রে কী কী ধরনের প্রিকশনস নেওয়া উচিত বা কোন কোন জিনিসগুলোকে আমাদের ঠিকঠাকভাবে নজরে রাখা উচিত যাতে এই ধরনের সমস্যা যদি বাচ্চারা ফেস করে তাহলে সেটাকে শুরুতেই আটকানো সম্ভব। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাট ভিডিওটা শুরু করার আগে যেটা সবসময় বলি, যদি আপনাদের এই ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। তো যেটা কথা বলছিলাম যে এই বাচ্চাদের ওভারওয়েট হওয়া বা ওবেস হওয়া এটা কিন্তু এখন আর শুধুমাত্র যে ডেভেলপড কান্ট্রিতেই বেশি হয় সেটা বলা যায় না। ডেভেলপিং কান্ট্রিগুলোতেও কিন্তু একই রকম সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে বেশ ভালো রকমভাবেই পরিলক্ষিত হয়ে থাকে। যদি আপনারা হুকে ফলো করেন, WHO-র একটা 2022 সালে রিপোর্ট বেরিয়েছিল, সেখানে দেখা গেছিল যে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 390 মিলিয়নেরও ওপরে 5 থেকে 19 বছরের যে সমস্ত বাচ্চা বা অ্যাডোলেসেন্ট রয়েছে তারা ওভারওয়েট পাওয়া যায় এবং প্রায় 37 মিলিয়নের কাছাকাছি বাচ্চা যাদের বয়স 5 বছরের নিচে তাদের মানে ওভারওয়েটের সমস্যা রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে এই সমস্যাটা কিন্তু বা এই নাম্বারটা কিন্তু নেহাতি কম নয়। সুতরাং এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের ভাবার প্রয়োজন যে এই বাচ্চাদের এত অল্প বয়সে ওভারওয়েট বা ওবেস হয়ে যাওয়াটা সেটা কিন্তু অবশ্যই কোনোভাবে ভালো লক্ষণ নয়। সুতরাং এগুলোকে কিন্তু কন্ট্রোল করাটা ভীষণভাবে প্রয়োজনীয়। স্বভাবতই এবারে প্রশ্ন আসে যে এই ওভারওয়েট বা ওবেস হওয়ার পেছনে কি কি কারণ কাজ করে। তার মধ্যে প্রথমেই যেটার কথা বলতে হয় সেটা হচ্ছে বাচ্চাদের খাদ্যাভ্যাস এবং তার সাথে সাথে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এবার তার সাথে সাথে অনেক সময় জেনেটিক ফ্যাক্টর কাজ করে যায় বা অনেক সময় যদি কোনো বাচ্চার কোনো মেডিকেশন চলছে তার ফলে সেটা ওভারওয়েট হওয়া এটা হতে পারে, তবে সেটার পার্সেন্টেজ খুবই কম থাকে। আর সাধারণত বাচ্চারা মানে সাধারণ হেলদি বাচ্চা যদি কোনো কারণে ওভারওয়েট বা ওবেস হচ্ছে তার মেন কি কারণ কিন্তু থাকে তার ডেইলি ফুড হ্যাবিট অর তার ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তো সুতরাং এই জিনিসগুলোর দিকে নজর রাখাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়। এবারে যেটা বলার সেটা হচ্ছে বাচ্চা ওভারওয়েট বা ওবেস হয়েছে কিনা বা সেদিকে যাচ্ছে কিনা সেটা আপনি বুঝবেন কি করে। তো সেটা বোঝা খুবই সহজ। সেটা হচ্ছে যদি আপনি BMI চেক করেন, মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স, সেটা যদি আপনি বাচ্চার চেক করেন তাহলেই কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তার জন্য বেশি কিছু করার দরকার নেই। ইন্টারনেটে আপনি BMI ক্যালকুলেটর সার্চ করলেই সেটা এসে যাবে বা সেখানে আপনি বাচ্চার হাইট, এজ ইত্যাদি যাবতীয় যা যা ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো ইম্পোর্ট করবেন এবং সাথে সাথেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার বাচ্চা কোন গ্রেডের মধ্যে পড়ছে, মানে সেটা নর্মাল ওয়েট রয়েছে না ওভারওয়েট রয়েছে, ওবেস রয়েছে নাকি আন্ডারওয়েট রয়েছে। তো সেভাবে কিন্তু খুব সহজেই আপনি বাচ্চার কি স্ট্যাটাসে রয়েছে ওয়েটের দিক থেকে সেটাকে আপনি খুব সহজেই জানতে পারবেন। তো ছোট বাচ্চাদের এই ওভারওয়েট বা ওবেস হওয়ার এই বিষয়টাকে নিয়ে আলোচনা করার একটা বড় কারণ হচ্ছে, কারণ যেটা স্টাডিতে দেখা যায় যে সমস্ত বাচ্চারা ছোটবেলায় ওভারওয়েট বা ওবেস রয়েছে পরবর্তীকালে কিন্তু তাদের অনেক কম বয়সে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। সেটা টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল লেভেল, হার্টের সমস্যা, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, জয়েন্ট পেন, এই ধরনের বিভিন্ন রকম শারীরিক সমস্যা কিন্তু তাদের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি ফেস করার একটা সম্ভাবনা থেকে যায়। এবং খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন আমাদের আগের জেনারেশন মানে আমাদের মা বাবাদের সময় বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা যেমন বলতেন যে মোটামুটি 40 বা 50-এর কাছাকাছি যখন বয়স হবে তখন থেকে রেগুলার নিয়মিত একটা ব্লাড চেক আপ করাবেন বা বডির একটা চেক আপে রাখবেন, কারণ এই সময়টার পর থেকেই আস্তে আস্তে মানুষের ডায়াবেটিস বলুন, প্রেশার বেড়ে যাওয়া বলুন, এই ধরনের যে সমস্ত সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু হতে থাকে। তো সেই কারণে সেটাকে নিয়মিত ফলো আপ করাটা ভীষণভাবে প্রয়োজন।
কিন্তু আজকে আমাদের জেনারেশনে আমাদের যে লাইফস্টাইল, এটার কারণে দেখবেন খুব অল্প বয়সে অনেক ছেলে মেয়ে, মানে ধরুন হয়তো 25-30 বা তার একটু বেশি হয়তো বয়স, সেই সমস্ত অনেক ছেলে মেয়ে আছেন যারা কিন্তু সেই বয়সেই টাইপ 2 ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার বা কোলেস্টেরল লেভেল হাই, ফ্যাটি লিভারের সমস্যা, এই ধরনের বিভিন্ন রকম শারীরিক সমস্যা অলরেডি তারা সম্মুখীন হয়েছেন। তো সেই কারণে ছোটবেলাতে যদি আপনি বাচ্চাকে প্রপারলি ওয়েট কন্ট্রোল করতে শেখান বা তার ওয়েটটাকে যদি কন্ট্রোলে রাখতে পারেন বা তাকে যদি প্রপারলি ট্রেন করেন, তাহলে কিন্তু খুব সহজেই এই ধরনের সমস্যাগুলো থেকে সে যখন বড় হবে তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারবে, এবং সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এবার প্রিভেনশনের কথায় যদি আসতে হয়, সেক্ষেত্রে প্রথমেই যেটার কথা বলা সেটা হচ্ছে ডায়েট, কারণ ডায়েট একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট বাচ্চার হেলদি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের। হেলদি ডায়েট যেমন বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যেতে পারে, মানে পজিটিভ দিকে নিয়ে যেতে পারে, ঠিক সেরকম আনহেলদি ডায়েট কিন্তু বাচ্চাকে ওভারওয়েট বা ওবেস বানিয়ে দিতে পারে। সুতরাং হেলদি ডায়েট প্ল্যান ভীষণভাবে ইম্পর্টেন্ট বাচ্চার জন্য। দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি খাবারে কোনো রেস্ট্রিকশন থাকে না, যেটা সবসময় বলা হয় যে বাড়িতে বানানো যে কোনো খাবারই কিন্তু আপনি বাচ্চাকে প্রোভাইড করতে পারেন। তবে হ্যাঁ, খুব বেশি তেল মশলা জাতীয় খাবার অবশ্যই আপনি বাচ্চাকে দেবেন না। আদারওয়াইজ আপনি বাড়িতে যা বানাচ্ছেন সেই খাবারগুলো কিন্তু যদি আপনি বাচ্চাকে সুন্দর করে গার্নিশ করে একটু অ্যাট্রাকটিভ করে দেন, তাহলে কিন্তু বাচ্চারা সেটা খাবে। এবার এই ক্ষেত্রে বেশিরভাগ মা বাবার, মানে আমি নিজেও কনসাল্ট করার সময় বেশিরভাগ মা বাবাদের কাছ থেকে যে কমপ্লেনটা থাকে সেটা হচ্ছে বাচ্চারা সবজি বা ফল খেতে চায় না। এক্ষেত্রে একটা কথাই বলবো, দেখুন একই জিনিস যদি আপনি বাচ্চাকে বারবার দিতে থাকেন, তো খুব স্বাভাবিকভাবেই এটা ওদের কাছেও খুব একটা আনন্দের হয় না এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে। কারণ আপনি যদি বাচ্চার জায়গায় নিজেকে বসিয়ে এটা ভাবেন যে একই খাবার যদি কেউ আমাকে দেয়, তো সেটা কি রোজ ভালো লাগবে? লাগবে না। সেই কারণে যেটা আমি সবসময় বলি যে বাচ্চার ডায়েটে ভেরিয়েশন আনাটা ভীষণভাবে প্রয়োজন, বা বাচ্চাকে যখন খাবারটা দিচ্ছেন সেটা একটু সুন্দর করে অ্যাট্রাকটিভ করে দিন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি বাচ্চার মধ্যে ওই খাবারটা খাওয়ার ইচ্ছাটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে যে খাবার যখন বাচ্চাকে দিচ্ছেন তখন এনশিওর করুন যাতে আপনারাও বাচ্চার সাথে বসে একই সাথে একই খাবার খাচ্ছেন। তাহলে কি হয়, কারণ দেখুন এই ছোট বাচ্চা, মানে 3 বছর 4 বছর, এই বয়সটা এমন একটা বয়স না, এই বয়সে বাচ্চারা মানে আশেপাশে যেগুলো দেখে সেই জিনিসগুলোকেই তারা অ্যাডাপ্ট করার চেষ্টা করে, এবং তাদের মনেই হয় যে ওই জিনিসটা বেস্ট, তো সেই কারণে আমি ওই জিনিসটা নেবো। এটা খুব স্বাভাবিক, মানে এই বয়সটাই এরকম। তো সেই কারণে বাচ্চার সাথে যদি বসে আপনি একই খাবার খান, তাহলে বাচ্চার কাছে এই মেসেজটা যায় যে মানে বাচ্চাকে আপনি যে খাবারটা দিয়েছেন সেই খাবারটাই কিন্তু আপনারা খাচ্ছেন। তো অটোমেটিক্যালি বাচ্চার মধ্যে এই চেঞ্জেসটা আসতে বাধ্য, এবং সে এটা বুঝতে পারবে যে এখানে আমি, মানে আমাকে একরকম খাবার দেওয়া হয়েছে বা আমার মা বাবা আরেক রকম খাচ্ছে, সেটা নয়। আমি যে খাবারটা খাচ্ছি আমার মা বাবাও সেই খাবারটা খাচ্ছেন। তো সেই কারণে এনশিওর করুন যখন খাবেন তখন যাতে আপনারা সবাই একই রকম খাবার খান। এবার অবশ্যই বাচ্চার খাবারে ঝাল থাকবে না, সেটা খুব ন্যাচারাল ব্যাপার, বা মশলা একটু কম থাকতে পারে, কিন্তু এনশিওর করুন যাতে আইটেমগুলো মোটামুটি সেম থাকে। তাহলে বাচ্চার ওটা কখনো মনে হবে না যে মা বাবা আমাকে একরকম খাবার দিয়েছে, নিজেরা ভালো খাবার খাচ্ছে। এটা মানে এনশিওর করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে যে অত্যাধিক পরিমাণে ধরুন চকলেট, ক্যাডবেরি, প্যাকেট ফুড বা ধরুন সুগারি ড্রিঙ্ক, এই ধরনের খাবারগুলো যদি কোনো বাচ্চা খেতে চাইছে, সেটাকে কিন্তু অবশ্যই আপনাদেরকে আটকাতে হবে। এবার একেবারে বন্ধ করাটা বাস্তবে সম্ভব হয় না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট ইনশিওর করবেন যাতে লিমিটেড অ্যামাউন্টে আপনি বাচ্চাকে দেন। এবং সেটার থেকেও ইম্পর্টেন্ট যেটা, যে বাচ্চাকে এই জিনিসটা বোঝানোটা ভীষণ ইম্পর্টেন্ট যে এই ধরনের খাবারগুলো কিন্তু মাত্রা অতিরিক্ত খেলে সেটা অবশ্যই শরীরের জন্য ক্ষতিকারক। সুতরাং এই ধরনের খাবার কিন্তু রেগুলার খাওয়াটা সম্ভব না। এই ট্রেনিংটা বাচ্চাকে দেওয়া ইম্পর্টেন্ট, এবং অবশ্যই যেটা বললাম যে লিমিটেড অ্যামাউন্টে। যেমন ধরুন বাচ্চা যদি ক্যাডবেরি খেতে চাইছে, তো ডেফিনেটলি তাকে আপনি অবভিয়াসলি একটা গোটা ক্যাডবেরি দিয়ে দেওয়াটা কোনোভাবেই হেলদি নয়, কারণ একবার আপনি দেবেন, আবার আপনার কাছে পরের দিন চাইবে বা দুদিন পরে চাইবে, তখন আপনি আবার তাকে একটা গোটা ক্যাডবেরি দিলেন, তো অবভিয়াসলি সেটা তো বাচ্চার হেলথের জন্য ক্ষতিই হবে, তাই না? তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটাকে লিমিটেড অ্যামাউন্টে দিন, মানে বাচ্চা যদি বায়না করছে তাকে একটা কি দুটো কিউব দিলেন ভেঙে,
সেটা আপনি করতে পারেন, কিন্তু অবশ্যই সেটা এনশিওর করতে হবে যাতে রেগুলার বেসিসে এই জিনিসটা না হয়। তো সেই ক্ষেত্রে যেটা বেস্ট অপশন সেটা হচ্ছে বাচ্চাকে সেইভাবে ট্রেন্ড করা, এবং সেটা কিন্তু মা বাবার থেকে ভালো কেউ পারবে না। তার কারণ মা বাবারাই বাচ্চাদেরকে কোন বাচ্চা কিভাবে কোন জিনিসটাতে রিয়্যাক্ট করবে এটা মা বাবার থেকে তো ভালো কেউ বুঝতে পারে না, রাইট? তো সুতরাং এই দায়িত্বটা কিন্তু মা বাবাদেরকেই নিতে হবে। বা ধরুন বাইরে বেরিয়ে সবসময় বাচ্চাদের, অনেক বাচ্চা থাকে যাদের সবসময় বায়না থাকে যে এটা কিনে দাও ওটা কিনে দাও, এই জিনিসগুলোকে কিন্তু শুরু থেকে আটকানোর চেষ্টা করবেন। কেন বলছি, কারণ মানে খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি, মানে যেমন ধরুন ছোট 2.5 বছর বা 3 বছরের বাচ্চা বায়না করলে সেটাকে আপনি যত সহজে কন্ট্রোল করতে পারবেন, বাচ্চা যখন 5 বছর বা 6 বছর হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই তার কিন্তু জেদ বাড়ে, এবং সে ছোট থেকে সেই জিনিসগুলো যখন পেয়ে আসছে, এবার এখন যদি আপনি একটু বড় হবার পর তাকে বলবেন যে না এগুলো বেশি খাওয়া যায় না, বা না এগুলো বেশি কেনা যায় না, তো অটোমেটিক্যালি বাচ্চার জেদটা বাড়তে থাকবে। তো সেই কারণে তখন আপনার পক্ষেও কন্ট্রোল করা ডিফিকাল্ট হবে, অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম বাচ্চার পক্ষেও সেই সিচুয়েশনটায় সেই নাটাকে অ্যাকসেপ্ট করাটা ডিফিকাল্ট হয়। তো সেই কারণে ছোট বয়স থেকেই জিনিসগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করুন, বাচ্চাকে ট্রেন্ড করার চেষ্টা করুন, তাহলে দেখবেন বড় হলে বাচ্চা খুব সহজেই কিন্তু জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে। এটা যে আমি আপনাদেরকে বলার জন্য বলছি সেটা নয়, কারণ আমার নিজের মেয়ে রয়েছে এবং তার বয়সে এখন 3 বছর, এবং আমিও এই ফেজটা দিয়ে যাচ্ছি, এবং সেই জায়গা থেকেই আপনাদেরকে বলছি যে এইভাবে যদি বাচ্চাদেরকে ট্রেন্ড করেন না তাহলে কিন্তু পরে গিয়ে আপনাদের পক্ষেও অনেক বেশি সুবিধা হবে, অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম বাচ্চার জন্যও কিন্তু সেটা অনেক বেশি হেলদি হবে। তো নেক্সট যেটা কথা বলা সেটা হচ্ছে স্ক্রিন টাইম। এটা অত্যন্ত ক্ষতিকারক বাচ্চাদের জন্য, যেটা নিয়ে এখন সবাই সবর হয়েছেন, এবং যেটা বলা হয়ে থাকে যে দীর্ঘক্ষণ স্ক্রিন টাইমের সামনে থাকা মানে সেটা যে শুধুমাত্র বাচ্চার ওভারওয়েট বা ওবেসের কারণ হতে পারে সেটা নয়, যার ফলে বাচ্চা কি খাচ্ছে কতটা খাচ্ছে সেটা তার নিজের কোনো আইডিয়া তৈরি হচ্ছে না, প্রপারলি চিবিয়ে যে খাওয়া সেই হ্যাবিটটা তৈরি হচ্ছে না। শুধু খাওয়ার কথা বললেও ভুল বলা হবে, বাচ্চারা যারা ছোট বাচ্চা তারা দেরিতে, বয়সের তুলনায় দেরিতে কথা বলা শিখছে, বাচ্চাদের মধ্যে জেদ মারাত্মক পরিমাণে বেড়ে যাচ্ছে, কোনো কিছুতে কনসেন্ট্রেট করা কোনো একটা বিষয়ে সেই জিনিসগুলো হচ্ছে না। তো ওভারঅল বাচ্চাদের জন্য কিন্তু স্ক্রিন টাইম জিনিসটা ভীষণ ক্ষতিকারক। তো সেই কারণে দেখুন, একেবারে আপনি বাচ্চাকে স্ক্রিনের সামনে আনবেন না সেটা বাস্তবে সম্ভব নয়, সেই কারণে বেস্ট হচ্ছে লিমিটেড করুন। মানে সারাদিনে 30 মিনিট বা 45 মিনিট বাচ্চাকে দেখতে দিন, সেটা ঠিক আছে, কিন্তু বাচ্চা ঘন্টার পর ঘন্টা দেখে যাচ্ছে, এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক বাচ্চার জন্য। এবং এটার একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, ধরুন বাচ্চা ছোট বড় মিল মিলিয়ে মোটামুটি 5 থেকে 6টা মিল খায়, এবং আপনি ভাবুন যে প্রত্যেকটা খাবার যখন সে খাচ্ছে তার সামনে তাকে আপনি মোবাইল হোক ল্যাপটপ হোক কিছু না কিছু চালিয়ে দিচ্ছেন, এবং সেটা অ্যাটলিস্ট 45 থেকে 60 মিনিট কন্টিনিউ হচ্ছে। তাহলে আপনি ভাবুন সারাদিনে সে কতক্ষণ স্ক্রিনের সময় রয়েছে। এবার বাচ্চাও বুঝে যাচ্ছে যে আমি যদি বায়না করি বা আমি যদি জেদ দেখাই তাহলে আমার বাড়ির লোক আমাকে মোবাইল হোক ল্যাপটপ হোক চালিয়ে দেবে, তো আমি সেটা কন্টিনিউ করি। তো অটোমেটিক্যালি বাচ্চার মধ্যে জেদ আরও বাড়তে থাকছে, এবং আপনিও নিজের অজান্তে বাচ্চাকে তাড়াতাড়ি খাওয়ানোর জন্য বাচ্চার কিন্তু মারাত্মক ক্ষতি করে দিচ্ছেন। সুতরাং এটা আপনাদের এনশিওর করতে হবে যে বাচ্চাকে ট্রেন করতে হবে এই হিসাবে যে সারাদিনে তুমি 30 মিনিট বা 45 মিনিট ম্যাক্সিমাম দেখতে পারো, তার বেশি তুমি কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই স্ক্রিনে কিছু দেখতে পারবে না। তোমার আদার অ্যাক্টিভিটি করার থাকলে সেটা তুমি করতে পারো, কিন্তু টিভি চালিয়ে কোনো কিছু কার্টুন দেখা হোক, গেম খেলা হোক, এগুলো কিন্তু তোমাকে ওই মানে স্পেসিফিক টাইমের মধ্যে করতে হবে, তার বেশি কিন্তু তুমি করতে পারবে না। এবং এই হ্যাবিটটা যদি ওদের মানে বাচ্চাদেরকে ছোট থেকে করান তাহলে দেখবেন বয়স বাড়ার সাথে সাথে সে নিজেই বুঝে যাবে যে ওকে ফাইন, এই টাইমটা অন্যান্য দৈনন্দিন কাজের মতন এই স্পেসিফিক টাইমটাতেই আমি গেম খেলা হোক, কার্টুন দেখা হোক বা আদার্স কোনো স্ক্রিনের অ্যাক্টিভিটি হোক সেটা আমি করতে পারবো, এবং বাকি সময়টা আমাকে আদার্স অ্যাক্টিভিটি করতে হবে। তো এটা যদি আপনি ছোট থেকে বাচ্চাকে ট্রেন করতে পারেন এইভাবে, সেটা কিন্তু বাচ্চার জন্য অ্যাডাপ্ট করাটা অনেক ইজি হয়ে যাবে। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ডায়েটের সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, সুতরাং এনশিওর করুন বাচ্চারা যাতে রেগুলার বেসিসে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে। আজকাল বাচ্চারা পড়াশোনার বাইরেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে আর কি, যেটা ভীষণ ভালো ব্যাপার। তো তার সাথে সাথে এনশিওর করবেন যে বাচ্চারা যাতে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি জাতীয় কোনো
কোনো রকম অ্যাক্টিভিটির সাথে তারা এঙ্গেজ রয়েছে, এটা কিন্তু বাচ্চার হেলদি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। এবার যারা বাচ্চাকে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে কোনো রকম খেলার সাথে যুক্ত করাতে পারছেন, সেটা তো খুবই ভালো অপশান। যদি সেটা নাও পারছেন, তাহলে আপনারা মা বাবা হিসাবে বাচ্চার সাথে যখন সময় কাটাচ্ছেন তখন এমন কিছু অ্যাক্টিভিটি বাচ্চাদের সাথে করুন যাতে কিন্তু বাচ্চা ফিজিক্যালি অ্যাক্টিভ হয়। বা বাচ্চাকে কিছু বাড়িতেই যদি আপনাদের নিজেদের পক্ষে সম্ভব হলে বাচ্চাদেরকে ফ্রি হ্যান্ড করা শেখান, বাচ্চাদেরকে আদার্স কোনো রকম অ্যাক্টিভিটি শেখাতে পারেন যাতে কিন্তু বাচ্চার ফিজিক্যালি মুভমেন্ট হয়। এবং তার সাথে সাথে যেটা বলবো, যখন আপনারা ধরুন বাচ্চাদের সাথে ছুটির দিনে উইকেন্ডে বেরোচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, এনশিওর করুন এমন জায়গায় যাওয়া যেখানে কিন্তু বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারবে, খেলা করতে পারবে, এই মানে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারবে। সেটা আপনি কোনো পার্কে যেতে পারেন, আপনি যদি কলকাতার কথাই ধরি তাহলে আপনি ভিক্টোরিয়া যেতে পারেন, আপনি ময়দানে যেতে পারেন, ইকো পার্কে যেতে পারেন, সায়েন্স সিটি যেতে পারেন, নিকো পার্ক যেতে পারেন। মানে এই ধরনের যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেখানে বাচ্চারা ফ্রিলি মানে খেলতে পারবে, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারবে সারাদিন, সেরকম জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করুন রাদার শপিং মল। কারণ শপিং মলে যাওয়া মানেই বাচ্চারা একটু আধটু ঘুরবে, দেখবে, তার থেকে অনেক বেশি তারা ফাস্টফুড হোক বা এই চকলেট হোক, ক্যাডবেরি হোক, এই ধরনের জিনিসগুলোকে ইনটেক করবে। সো আমি জোকস অ্যাপার্ট, এটা আমি এমনি মজার ছলে বললাম ঠিকই, কিন্তু বাট এটাকে ইনশিওর করা ভীষণ প্রয়োজন যে যখন আপনারা বাচ্চাদের সাথে রয়েছেন, বাচ্চারা যাতে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে সেটা মানে ইনশিওর করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট বাচ্চার হেলদি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। এর সাথে সাথে আরেকটা জিনিসও ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঘুম। পর্যাপ্ত পরিমাণ ঘুমও কিন্তু বাচ্চাদের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়, সুতরাং সেটাকেও এনশিওর করাটা ভীষণভাবে প্রয়োজন। কারণ বাচ্চারা ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন খুব স্বাভাবিক তারা এমন সকালবেলা স্কুলে যাচ্ছে, তারপরে বাড়ি আসছে, তো এসে যাতে ঘুমোয় এবং রাত্রিবেলা যাতে প্রপারলি তার 7 থেকে 8 ঘন্টা ঘুম হয় নিয়মিত, সেটাকে ইনশিওর ভীষণভাবে করাটা প্রয়োজন। কারণ এটাও কিন্তু অলরেডি স্টাডিতে দেখা গেছে যে সমস্ত বাচ্চাদের ঘুম ঠিক মতন হয় না, তাদেরও কিন্তু ওভারওয়েট বা ওবেস হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। কারণ অবভিয়াসলি ঘুমটা ইন জেনারেল আমাদের প্রত্যেকের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়, সুতরাং পর্যাপ্ত পরিমাণ ঘুম বাচ্চাদের জন্য তো বিশেষ করে ভীষণভাবে দরকার। সবশেষে আমি এটাই বলবো যে দেখুন, বাচ্চারা তো ছোট, তাদের পক্ষে নিজেদের শরীরের খেয়াল রাখা বা তার শরীরের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝা সম্ভব নয়। সুতরাং মা বাবা হিসাবে এটা আমাদেরই কর্তব্য যে বাচ্চা যাতে সুস্থ স্বাভাবিক একটা লাইফস্টাইলের মধ্যে দিয়ে বড় হতে পারে সেটাকে এনশিওর করা। তো সেক্ষেত্রে অনেক সময় হয়তো মা বাবা হিসাবে আপনি বুঝতে পারছেন না যে ডায়েটে কি চেঞ্জেস আনবেন বা কি কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চাকে করানো উচিত। সেক্ষেত্রে অবশ্যই আপনার যিনি নিকটবর্তী পেডিয়াট্রিশিয়ান রয়েছেন বা আপনার ব্যক্তিগত পেডিয়াট্রিশিয়ান যার কাছে আপনি ছোট থেকে বাচ্চাকে দেখাচ্ছেন, অবশ্যই তার সাথে কনসাল্ট করুন, ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করুন। তারা আপনাকে প্রপারলি গাইড করে দেবে যে কোন জিনিসটা আপনার বাচ্চার জন্য ভালো এবং কোন জিনিসটা আপনার বাচ্চার জন্য ঠিক হচ্ছে না, এবং সেটাকে ফলো করুন। সেই মতন বাচ্চাকে কি বলবো মানে খাবার হোক, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হোক, সেগুলোকে সাজেস্ট করতে পারেন। আর এর সাথে সাথে আরেকটা জিনিসও বলার, সেটা হচ্ছে যেটা আগেই বললাম যে চেঞ্জেসগুলো ছোটোবেলা থেকে শুরু করুন। তাহলে কি হয়, ছোটোবেলা থেকে যদি আপনি বাচ্চাকে হ্যাবিটগুলোকে চেঞ্জ করাতে পারেন, বাচ্চার যে মানে বদ অভ্যাসগুলো তৈরি হচ্ছে সেই সময়ে যদি বাচ্চাকে আটকে দিতে পারেন না, তাহলে বাচ্চার পক্ষেও পরবর্তীকালে এই সিচুয়েশনটার সাথে অ্যাডাপ্ট করাটা সহজ হয় এবং আপনার পক্ষেও ইজি হবে সিচুয়েশনটাকে ওভারঅল হ্যান্ডেল করা। তো সেই কারণে ছোটোবেলা থেকেই বাচ্চাকে প্রপারলি ট্রেনিংটা দেওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর এই প্রপারলি ট্রেন্ড যদি বাচ্চা ছোট থেকে হয়, তাহলে খুব সহজেই বাচ্চা যখন বড় হবে তখন এই বিভিন্ন ধরনের যে সমস্ত হেলথ ইস্যুর কথা আমি বললাম, সেটা ডায়াবেটিস হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে, হাই কোলেস্টেরল লেভেল হতে পারে, এই ধরনের সমস্যাগুলোকে কিন্তু খুব সহজেই তারা বড় বয়সে ওভারকাম করতে পারবে। তো সেই কারণেই ছোট থেকে বাচ্চাদেরকে প্রপার ট্রেনিং দেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। ছিল চাইল্ড ওবেসিটি নিয়ে একটা ভিডিও। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রত্যেকের অ্যাটেনশন দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।